রাত তখন 12টার কৌটায়। পার্টি বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই। জাংকুকের দেওয়া 10 মিনিট টাইমের পরপরই ইয়োনোকে বলেছিল যেন সবকিছু বন্ধ করে দেয়, আর সেটাই হয়েছে। এদিকে কাই প্রায় ছন্নছাড়া হয়ে তেকে খুঁজছে। যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গায় গিয়েছে। আচ্ছা, জাংকুককে দেখে আবার রেগে অন্য কোথাও চলে যায়নি তো? বিভিন্ন চিন্তা করে যাচ্ছে। সোহির ভিতরে রাগের চুপ জমে বিশালাকার ধারণ করে। হাজারটা কল দিয়ে খুঁজেছে, লোকজন পাঠিয়েছিল, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারেনি। দরজা খোলার আওয়াজে ঘুম থেকে উঠে লাফিয়ে ওঠে সে। তার জিদ নিয়ে জামা পরেনি। বাহিরে কি হয়েছে সেটা আর দেখার বিষয় না। তার রাগ ঘৃণা যার ওপর, তার দেওয়া জামা সে কখনোই পরবে না। জামাটা নিচে পড়ে আছে। খাটে বসতেই কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গিয়েছে তার জানা নেই। কিন্তু মাঝরাতে দরজার আওয়াজ পেয়ে ধরফরিয়ে উঠেই প্রথমেই মাস্কটা খুঁজতে লাগলো, কিন্তু চোখে পড়লো না। তাই পেছন ঘুরে বসে কাপা গলায় বলল, এতক্ষণ আটকিয়ে রেখে আপনি যেই ব্যবহারটা করলেন সেটার জবাব আপনাকে দিতে হবে। কিন্তু আপাতত আপনি এখান থেকে চলে যান। এর ভেতরে ভয়ের ছাপ। এই লোকটাকে বিশ্বাস নেই। আচ্ছা, আবার আমাকে মারবে না তো? কথাটা ভেবেই ঠোঁট দুটো উল্টে এলো। এই বুঝি পেছন থেকে চুল টেনে দিবে। জাংকুক চুপ করে এসে তের ঠিক পেছনে পিঠ এলিয়ে দিল। পা দুটো খাটের নিচে ঝুলছে। বলল, মিস তে-ইয়ং, এভাবে পেছনে ঘুরে বসে থাকা আপনার অভ্যাস নাকি? ভদ্রভাবে কথা বললেন মিস্টার জিয়ন। দেখুন, এখান থেকে চলে যান। নাইটে মেয়েদের সঙ্গ না আপনার অভ্যাস হতে পারে, কিন্তু আমি ওই ধরনের মেয়ে নই একদম। জাংকুক এবার এক কাত হয়ে তের পিঠের ওপর পড়ে থাকা চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলল, নিশ্চয়ই এতদিন এই চুলগুলো হাজারটা ছেলেকে দেখানো শেষ হয়ে গিয়েছে। এক কাজ করলে কেমন হয় মিস, যদি আপনার চুলগুলো কেটে দেই? তের বুকটা ছ্যাদ করে জ্বলে ওঠে। ডান হাতে পিঠের চুলগুলো সরিয়ে সামনে এনে রেখে বলল, দেখুন, আপনার মনে হয় মাথায় প্রবলেম আছে। এখান থেকে চলে যান, নয়তো আমাকে যেতে দিন। আর বাজে কথা বলা বন্ধ করুন। তখন শরীরে হাত দেওয়া কি ধরনের অভ্যাস আপনার? তুমি জানো তুমি আর এই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না আর কোনোদিন। যদি জামাটা ভালোভাবে পরে নিতে এত সমস্যা হতো না। আপনি যে একটা পাগল সেটা ভালো করেই বুঝে গেছি। আপনার বাড়িতে আমি কেন থাকতে যাব? কথাটা বলে তে ঢোক গিলল। জাংকুক বাঁকা হেসে বলল, তোমার তো অনেক শাস্তি পাওয়া বাকি। আমাকে রাগিয়ে দিবেন না বলে দিলাম। জাংকুক আবারও ডেবিল হেসে তের পিঠের ওপরে ডান হাতটা উপর থেকে নিচে হালকা ভাবে ঘষতে ঘষতে বলল, দেখতে চাই তোমার তীব্র রাগ আর ঘৃণা দুটোই কিন্তু আমার জন্য, তাই আমিও দেখতে চাই। তে নিজের পিঠ থেকে জাংকুকের হাত সরানোর জন্য আরেকটু সামনে যায়। অসভ্যতামির সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মেয়েদের সম্মান দিতে জানেন তো? মনুষ্যত্ব বোধ আছে তো? জাংকুক এবার তের হাতে নিচ থেকে পেটটা পেঁচিয়ে ধরে। তে ছি বলে জাংকুকের হাতটা ছুটাতে চাইল, কিন্তু জাংকুক উল্টো তের পেট খামচে ধরে। তের ব্যথায় চোখ বন্ধ করে বলে, আহ শব্দ উচ্চারণ করে, কি করছেন ভাইয়া? আমার খুব লাগছে তো, হাত সরান। ভাইয়া ডাকছেন কেন মিস? মিস্টার জিয়ন বলেই ডাকুন। কথাটা শোনা মাত্রই তে যেন স্তব্ধ হয়ে যায়। কি ভুলটা করে ফেলেছে তার বুঝতে বাকি নেই। শরীর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। তবুও নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে ঢোক গিলে কাঁপা গলায় বলল, সরি মিস্টার জিয়ন, আসলে ভুলে বলে ফেলেছি। কথাটা শেষ করে আবার তে ব্যথায় আওয়াজ করলো। আরো জোরে খিচে ধরেছে জাংকুক তের পেট। এই বুঝি রক্ত বের হয়ে আসবে। নিশ্চয়ই এখান থেকে যাওয়ার পর 2 দিন হাঁটতে পারবে না পেটের ব্যথায়। বলুন, তারপর কি? আচ্ছা, আমি বুঝেছি ভুলে বলে ফেলেছেন, কিন্তু আপনি এমন করে আছেন কেন? শুনুন মিস, একবার যেহেতু বলেছি আপনাকে বিয়ে করব, সো আপনাকেই লাগবে আমার। হবু হাজবেন্ডের সামনে এভাবে থাকলে হবে? জাংকুকের কথা শুনে মনে কিছুটা স্বস্তি পাইতে। এখনো বুঝতে পারেনি জাংকুক তাকে এটা ভেবে, কিন্তু এমন করে পেট খামচে ধরে আছে কেন? আচ্ছা, সবার সাথে কি উনি এমন করে? এমন শরীরে যখন তখন স্পর্শ করে? কিভাবে পারলেন আপনি এমন করতে? কথাটা ভেবেই তের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। শরীরের আঘাত যেন ভেতরের আঘাতের তুলনায় ক্ষুদ্র মনে হয়। তের নীরবতা দেখে জাংকুক ব্যথাতুর জায়গা থেকে হাত হালকা করে উঠে বসে তের পিঠের সাথে নিজেকে মিশিয়ে তের মাথার উপর নিজের থুতনি রেখে 2 হাতে তের একটা হাতের নিচে বাম হাতের তালুতে রেখে ডান হাতে তের পাজাতে স্লাইড করতে করতে বলল, কষ্ট হচ্ছে? আসলে হয়েছে কি জানেন, আমি একটু এমনই, যাকে ভালোবাসি তার অনুপরিমাণ ক্ষুদ্র জিনিসও অন্যের সাথে শেয়ার করি না। এর বিপরীতে গেলে কি হয় জানেন, যেটাকে আগলে রাখি ওটাকেই ধ্বংস করে দেই। এতে আমার কিছু
কিছু যায় আসে না, যেটা আমার সেটা আমারই। আপনাকে আমি প্রথমেই এসব বলে রাখছি, নয়তো উল্টোপাল্টা করলে এর সবটা দায়ভার কিন্তু আপনার। তে প্রথমে ছোটার জন্য চেষ্টা করলো, জাঙ্কুক কথা বলা শুরু করার পর চুপ হয়ে শুনে গেছে। একটা কথা জিজ্ঞাসা করব? কেন নয়, অবশ্যই বলুন। আপনি তো আমায় দেখেননি, তবে কিভাবে নিজের বলে দাবি করে যাচ্ছেন? অন্য কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এটার উত্তরের কি হবে? আমি এটার উত্তর দিচ্ছি না, তাই বললাম নেক্সট কোয়েশ্চেন, নয়তো চুপ করে থাকুন। আমাকে কেউ প্রশ্ন করা এটা আমার পছন্দ নয়। সত্যি করে বলুন তো, এর আগে যে মেয়েটাকে পছন্দ করতেন আপনার কথা মতে সে মারা গিয়েছে, তবে আমার সন্দেহ হচ্ছে। শুনেছি আপনি মানুষ মেরে শান্তি পান, রিসেন্টলি আপনি তাকে মেরে দেননি তো? জাংকুকের হাত সাথে সাথে তের হাতটা চেপে ধরে, চোখ দুটো বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে শান্ত গলায় বলল, বলেছিলাম আমাকে কেউ প্রশ্ন করা পছন্দ নয়, তবুও যেহেতু বলেছেন, তবে আমার উত্তর হচ্ছে বলতে পারেন তাই হয়েছে। যে মেয়ের শরীরে অন্য পুরুষের ছোঁয়া থাকবে সে আমার নয়, কখনো হতেই পারে না। সেটা ভুলক্রমেই হোক না কেন, নিজের পার্সোনাল মানুষের শরীরের স্মেল আর ছোঁয়া বুঝে রাখা তার কর্তব্য, তাই না? তে হাতের ব্যথায় কাতর কণ্ঠে বলল, এভাবে কেউ চেপে ধরে? ব্যথা করছে আমার, ছেড়ে দিন। আমারও ভীষণ ব্যথা হয়েছিল জানেন, যখন আমার কথা শুনেননি। তে এবার জাংকুকের হাতটা অন্য হাতে ছোটাতে ব্যস্ত হলো। তের একটু বড় নখের আছে জাংকুকের হাতখানা লাল হয়ে গেছে, তবুও ছাড়ার নাম নেই। ছেড়ে দিন না, কি করেছি আমি? এমন করছেন কেন? আমি আপনাকে চিনি না, জানি না, আপনিও আমাকে ভালোভাবে চেনেন না, তাহলে এসবের মানে কি মিস্টার জিওন? একটু উচ্চ গলায় বলল তে কথাটা। জাংকুকের মাথাটা মনে হয় তের কথাগুলোতে আরো বিগড়ে গেল। এবার বাম হাত দিয়ে তের পেটের উপর থেকে পেঁচিয়ে ধরে ডান হাতের কোণের মধ্যিখানে তের গলা পেঁচিয়ে ধরে। জাংকুকের কাঁধ বরাবর তের মাথাটা। জাংকুকও কিছুটা ঝুঁকে তের সমান হয়ে কানের কাছে এসে আস্তে করে স্বাভাবিক গলায় বলল, আচ্ছা চিনতে হবে না, তবে আমার সাথে পরিচয় হয়ে নিন। বলেই বাঁকা হাসে জাংকুক, অথচ তার আখিদয় অগ্নিদগ্ধ হয়ে জল গড়িয়ে পড়ছে। তের চোখ উল্টে আসছে বারবার, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যাচ্ছে, কথাটুকু মুখ থেকে বেরোবার সুযোগ পাচ্ছে না। অথচ তের কাছে মনে হচ্ছে সে চিৎকার করে কাউকে ডাকছে, অথচ কেউ আসছে না তাকে বাঁচাতে। জাংকুকের হাতটা গলা থেকে সরানোর জন্য ছোট কমল দুটি হাত দিয়ে অনবরত থাপিয়ে যাচ্ছে তে, কিন্তু নির্দয় হৃদয়হীন লোকটার কি তাতে কিছু যায় আসে? তের চক্ষু লাল হয়ে আপনা আপনি পানি গড়িয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে জাংকুক তেকে ছেড়ে দেয়। তে ছাড়া পাওয়া মাত্রই কাশতে শুরু করে, দু হাত গলায় ধরে আছে, ভীষণভাবে জ্বলছে গলাটা। জাংকুক পাশ থেকে এক গ্লাস পানি নিয়ে আবারও তের শরীর ঘেঁষে পেছনে বসে গ্লাসটা মুখের সামনে ধরে। তে কিচ্ছুটি এখন ভাবতে পারছে না, তবে পানিটা খেলেই বোধহয় স্বস্তি হবে একটু, তাই পানির গ্লাসটা ধরতে গেলেই জাংকুক ওটা সরিয়ে নিয়ে বলে, ওহ আপনার জন্য দুঃখ হচ্ছে জানেন, তাকেও একজন নিশ্চয়ই এতদিন খুব যত্ন সহকারে খাইয়ে দিয়েছে। আজ থেকে এই যত্নটাও আপনার কপালে জুটবে না মিস তেই হাং। জাংকুক নামটা প্রতিটা অক্ষর ভেঙে ভেঙে বলছে। তে কেসে যাচ্ছে, মানুষ এতটা অন্তরহীন পাষণ্ড কিভাবে হতে পারে তার জানা নেই, চোখ দিয়ে পানি পড়েই চলেছে। মিনিট কয়েক পর জাংকুক গলায় হালকাভাবে স্লাইড করে দিতে লাগলো। তের আবারও ঘৃণা হচ্ছে এই স্পর্শে, খুব বাজে এই ছোঁয়া, সবচেয়ে নিকৃষ্ট ছোঁয়া এই মুহূর্তে মনে হচ্ছে তার। তাই জাংকুকের হাতটা সরিয়ে দিতে চাইলে জাংকুক বলল, আবারও শাস্তিটা বাড়িয়ে নিন না মিস, যা হচ্ছে হতে দিন। বলে পাশ থেকে গ্লাসটা এনে ঠোঁটের উপর রাখলো। এবার তে তীব্র ঘৃণায় হাত দিয়ে গ্লাসটা মুখের সামনে থেকে ছুঁড়ে ফেলে দিল। চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে পড়ে আছে কাঁচের টুকরোগুলো। জাংকুক এবার ডেভিল হেসে খাট থেকে তেকে ছেড়ে দরজার দিকে পা বাড়ায়। তে যেন জানটা ফিরে পেল, জোরে জোরে এবার নিঃশ্বাস নিয়ে বেশ জোরে কাশতে লাগলো। পাশ থেকে জগটা নেওয়ার জন্য হাত বাড়াতে আকস্মিক লাইট অফ হয়ে যায়। তের কলিজাটা বেরিয়ে আসবে এখন মনে হচ্ছে। অন্ধকারে তের ভয়ের মাত্রা ছাড়ায়। এই 3 বছরে কখনো লাইট বন্ধ করে ঘুমায়নি। সেই রাতের চিত্র ভেসে ওঠে। তে কাপা গলায় নিজে নিজে বলতে লাগলো, ফোন, আমার ফোন, লাইট, আলো দিন না, কেউ আছেন? কথাগুলো ভাঙা ভাঙা ভাবে কাপা গলায় বলল তে। তারপর সামনে ঘুরে বসে দু হাতে কিছু খুঁজতে লাগলো। তার মধ্যেই মনে হলো কেউ একজন খাটে উঠেছে। কে কে? মিস্টার জি
ইয়ন কথাটুকু শেষ করতে পারল না, তার আগে ঠোঁট জোড়া কেউ একজন দখল করে নিল। তে ভয়ে আটকে উঠল, কিন্তু তার বোঝার বাকি নেই সামনের লোকটাকে, কারণ এইসব কাজ তার দ্বারাই সম্ভব এই বাড়িতে। তে নিজেকে সরানোর জন্য প্রস্তুত হতে জাংকুক তেকে একদম নিজের কাছে এনে এক হাতে পিঠ পেঁচিয়ে অন্য হাতে তের পেছনের চুলগুলো ধরে আছে খিচে। যতবার তে নড়ছে ততবারই তের ঠোঁটে কামড় বসিয়ে দিচ্ছে। তের বুঝতে বাকি নেই তার ছোটার চেষ্টা চালালে শাস্তি ডাবল হচ্ছে, তাই একদম পাথর হয়ে আছে সে। চোখ জোড়া দিয়ে অনবরত তখন থেকে পানি পড়েই যাচ্ছে, কিসের সাথে চোখের পানি মিশ্রিত হচ্ছে। আচ্ছা, এই কিসকে কি নাম দেওয়া যায়? হ্যাঁ, কান্না চুম্মা বলা যায় এটাকে। জাংকুক নিজের কাজে ব্যস্ত, তবে মনে যেমন ক্ষোভ নিয়ে কিস করেছিল প্রথমে, এখন সেই ক্ষোভটা নেই মনে হচ্ছে। শান্তভাবে কিস করে যাচ্ছে, দু হাতে এতক্ষণ থেকে যতটা জোরে ধরেছিল এখন ঠিক ততটাই হালকাভাবে ধরে আছে। সময় কতক্ষণ গিয়েছে এর মাঝে কারোই জানা নেই, তবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। জাংকুক তের ঠোঁট ছেড়ে প্রথমেই কপালে চুমু এঁকে দিল। তে ছাড়া পেয়ে প্রথমেই ঠোঁট মোছে, বমির মতো ওয়াকথু করে আওয়াজ করলো। আবার পরক্ষণে জাংকুকের কলার চেপে ধরে কঠোর গলায় বলল, প্রবলেম কি আপনার? যার সাথে এমন করেন তাই না? মেয়েদের কি ভাবেন? জাংকুকের মুখে কথা নেই, তবে দু হাতে তের দু গাল হালকাভাবে ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের জল মুছে চোখের পাপিতে ঠোঁট ছোঁয়ালো। এতটা জঘন্য ব্যবহার করতে কিভাবে পারছেন? যে কোনো একটা মেয়েকে দেখলেন আর মনে ধরে গেল, আর তার সাথে যা ইচ্ছা করলেন? খেলনার পুতুল পেয়েছেন? মেয়েদেরকে কি মনে হয়? জাংকুক হালকা হেসে বলল, এখানে যে আমিই ছিলাম সেটা কিভাবে বুঝলে? অথচ আমি আওয়াজ করিনি। আপনার এসব নোংরা কাজ অন্য কারো দ্বারা সম্ভব না, এখানে না বোঝার কি আছে? এটা যদি আগে বুঝতে তবেই হতো, এত কিছু হতো না। কি বলতে চাচ্ছেন? জাংকুক তের দু হাত কলার থেকে সরিয়ে দিয়ে বলল, ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, আমার ছোঁয়া যদি নেক্সট টাইম শরীর থেকে মুছে ফেলার চেষ্টা করেছেন তবে খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে আপনার। ওয়ার্নিং মনে করতে পারেন, অথবা অধিকার। আবার এটা ভাববেন না যে ওয়াশরুমে গিয়ে শরীরে ডেটল স্যাভলন এসব দিয়ে নিজেকে আবার গোসল দিবেন। আপনার সবকিছুই আমার দৃষ্টির সীমানার মধ্যেই হবে, বুঝেছেন? সো বি কেয়ারফুল এন্ড টেক কেয়ার, ওকে? আর আপনি একদম পালানোর চেষ্টা করবেন না, এখন থেকে এখানেই থাকতে হবে, নয়তো এবার আপনার কি অবস্থা করব আপনার কল্পনার বাহিরে। কথাগুলো বলে জাংকুক খাট থেকে নেমে চলে যায়। যাওয়ার আগে লাইটটা অন করে দিয়ে যায়, একবারও পেছনে তাকায়নি। তে জায়গায় বসে মুখের উপর দু হাত রেখে কান্না করতে লাগলো। বারবার কেন এই লোকটার হাতে পড়তে হয়? আমার জীবনটা কি স্বাভাবিক হবে না কোনোদিন? কেন আর পাঁচটা মেয়ের মতো আমার জীবনটা হলো না? কেন? কথাগুলোতে ঠায় জায়গায় বসে বলতে লাগলো। এটা যেহেতু বর্ষাকাল, ইদানিং বেশিরভাগ সময়টাই বৃষ্টির দেখা মিলে। সপ্তাহে হয়তো 1 থেকে 2 দিন হালকা রোদের দেখা মিলে। জিমিন ঘুম থেকে উঠে ভেবেছিল যিশুকে নিয়ে বাগানে যাবে, কিন্তু ভেতরে মিনগু আছে, কথাটা ভেবেই একলা চলে যায়। কিন্তু গিয়ে একটু অবাক হয় যিশুকে দেখে। কখন আসলি? একটু আগে। কিন্তু তুই কখন উঠলি? সুগা ভাইয়ের রুম তো দেখলাম বন্ধ। তোর সুগা ভাইয়ের রুম বন্ধর সাথে আমার তুলনা করছিস কেন? আর তুই যে মিনগু ভাইয়ের সাথে জুটিয়ে প্রেম করে বেড়াচ্ছিস সেটা আমায় বলিসনি কেন? এখন বুঝলাম ভাইয়া কাল কেন এসেছিল। কথাটা বলেই জিমিন শব্দ করে হাসতে লাগলো। যিশু দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মজা নিচ্ছিস? আমিও কিন্তু তোকে নিয়ে মজা নিতে পারি। কালকে রাতে ভাইয়ার রুমে কি করেছিলি বল বল। জিমিনের মুখটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। রাতের কথা মনে আসতে একটু লজ্জার সাথে বিরক্তকর আভা প্রকাশ পায়। লাল হয়ে যাচ্ছিস কেন এখন? এতক্ষণ তো আমাকে নিয়ে বেশ মজা নিচ্ছিলি। চুপ থাকতো, সামনে থেকে সর বলেই পাশ কেটে দোলনায় গিয়ে বসলো। যিশুও জিমিনের পাশে বসলো। জিমিনের কাছে আজকের সকালটা ভীষণ রকম ভালো লাগছে, কোনো এক অজানা কারণে। আচ্ছা, উনি এমন করলেন কেন? মনে আসতেই ঠোঁটে করে মিষ্টি হাসি জমে জিমিনের। জিমিনকে নিজে নিজে হাসতে দেখে যিশু বলল, তার মানে উনি যা বলেছিলেন সত্যি বলেছেন। তোরা দুজন প্রেম করছিস তাই না রে? দুষ্ট হেসে জিমিন আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, কি সব বলছিস? বাজে কথা বলিস না তো, চুপ থাক। এখন বল সত্যি করে।
মিনগু ভাইয়ার সাথে কেমন চলছে সব? আচ্ছা রাতে কি সত্যি একসাথেই ছিলি? এমন ভাবে মিন করছিস কেন? বাজে চিন্তা বাদ দে। তোর বর সুগা ভাইয়াই তো আটকে দিয়েছিল। জিমিন না বোঝার মতো করে বলল, সুগা আটকে দিয়েছিল মানে? কি আটকিয়েছিল? দরজা। হঠাৎ করেই ওনাকে আমার রুমে দিয়ে বাহির থেকে দরজা আটকিয়ে দিয়েছিল, তাই তো থাকতে হয়েছে। কিন্তু পরে তোকে কল করতে চেয়েছিলাম, কিন্তু উনি বলেছিল সুগা ভাইয়া নাকি তোর সাথে পার্সোনাল সময় চায়, তাই করিনি। জিমিন কেসে উঠে বলে, মাথা থেকে কয়টা তার ছিঁড়েছে তোর? উদ্ভট কথা বলছিস কেন? হ্যাঁ সত্যি বলছি, ট্রাস্ট মি জিমিন। সুগা ভাইয়া তোকে ভালোবাসে, সেটা আমিও কাল জানতে পেরেছি। জিমিন কপাল কুঁচকে বলল, তোর ফালতু কথা তোর কাছেই রাখ। ওকে ট্রাস্ট না করলে এটা বল যে কাল রাতে ভাইয়া তোর কাছে যায়নি কথা বলার জন্য বা এমন কিছু? যিশুর কথায় জিমিন হঠাৎ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে লাগলো। কি হলো বল? উপরে তাকা। কি বলছিস? আমি কি বলেছি? জিমিন বাড়ির দিকে তাকিয়ে বলল, জাংকুক ভাইয়ার বারান্দার দিকে দেখ। যিশু জিমিনের দৃষ্টি অনুসরণ করে দোতলায় জাংকুকের রুমের দিকে দৃষ্টি দিতেই অবাক হয়ে গেল। এত সকালবেলা জাংকুক ভাইয়া বারান্দায় কি করছে? কখনো তো এত সকালে দেখিনি। সকালে কি হলো যে ভাইয়া এত সকালে ঘুম থেকে উঠেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ভাবনা অন্য কিছু। কি? ভাইয়া হাসছে একটু পর পর। যিশুর চোখগুলো বড় বড় হয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখলো মিনিটের মতো। চেয়ারে হেলান দিয়ে এক হাত মাথায় দিয়ে অন্য হাতে ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছে, আর সেকেন্ড কয়েক পর পর হাসছে মিটিমিটি, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা এটা কি আদৌ সত্যি? দুজনেই ভুল দেখবো? তে যাওয়ার পর তো ভাইয়াকে দেখাও যায়নি দেশে এতগুলো বছর, অথচ ভাইয়ার মুখে কেন সবকিছুতেই এখনো এমন ভাব যেন কিছুই হয়নি। তে হয়তো ঠিক বলতো। যাই হোক বাদ দে, আমরা এসব ভেবে কি করব? জিমিন চোখ সরিয়ে দোলনা থেকে দাঁড়িয়ে বলল, আচ্ছা ভালো লাগছে না, ভেতরে চল, কিছু রান্না করে নেই, চাচা উঠে যাবে। আর বাবা কল দিয়েছিল, চলে যেতে বলেছে। আজ আরো ইম্পর্টেন্ট ক্লাস আছে, মনে নেই তোর? আছে। তে একটু আগেই ঘুম থেকে উঠে শাওয়ার নিয়েছে। প্রথমে ভেবেছিল জামাটা কোনো কালেই পরবে না, কিন্তু উপায় নেই, বিধায় পড়তে হয়েছে বিরক্ত নিয়ে। পরনের শার্ট কোট এসব না ধুয়ে ভেতরে রেখে দিয়েই চলে এসেছে। এতগুলো বছরে সেই নিজের হাতে কাজ করার অভ্যাসগুলো চলে গিয়েছে, এখন এসব বিরক্ত লাগে তার কাছে। কিন্তু এই রুমে তো কিছুই নেই, চুল থেকে পানি টপকে পড়ছে, এক হাতেতে চুলগুলো ধরে আছে। একটু নয় অনেকটাই বিরক্ত হচ্ছে তে। জামা দিয়েই চলে গেল, অন্য কিছু লাগে না? যত সব, এত বড় ছেলে হয়েছে, মাথায় কিছু আছে নাকি? শুধু মেজাজটাই আছে, আর কিছুই নেই। আরো অনেক কিছু বলে বকবক করতে করতে বারান্দায় গিয়ে দাঁড়ালো, কিন্তু রোদের ছিটে ফোটাও দেখছে না। শীতল হাওয়া গায়ে এসে শিহরণ বইয়ে দিচ্ছে বারবার। তে চোখ বন্ধ করে একটু হালকা হাসে, কিন্তু আবার পর মুহূর্তেই তার অবস্থানের কথা মনে হতেই শরীর রাগে জ্বলে ওঠে। এই বাড়িতে কি তাকে সত্যি আটকে রাখবে? এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে বেরোতে হবে এখান থেকে। আবারও ফিরতে চাই না এমন জীবনে যেখানে আমার কোনো মূল্য নেই, যেখানে আছে শরীরের চাহিদা। আকস্মিক পেছন থেকে কেউ একজন কোমরে জড়িয়ে ধরে দু হাতে, থুতনিটা তের ঘাড়ে রাখে। তে ভয় পেয়ে চিৎকার করতে গিয়েই চুপসে যায়, যখন তার মাথায় আসে লোকটা আসলে কে হতে পারে। কিন্তু কথা হলো, কখন আসলো ভেতরে? দরজার আওয়াজ পেলাম না তো, হয়তো ভাবনায় ডুবেছিলাম তাই। কিন্তু ভয় হচ্ছে ভীষণ ভাবে। নিশ্চিত এখন আমায় দেখে নেবেন, তারপর কুচি কুচি করে কেটে চিকেন ফ্রাই বানিয়ে ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দেবে। কথাটা ভেবেই তের শরীরটা কাঁপতে থাকে। অথচ জাংকুক স্বাভাবিকভাবেই বলল, গোসল দিতে এত সময় লাগলো কেন? তুমি বুঝি এত লেট করেই ওঠো? কখন থেকে উঠে অপেক্ষা করছি। তে একটু সাহস করেই বলল, দেখুন অসভ্যতামি বন্ধ করুন, এখান থেকে যেতে দিন আমায়। জাংকুক মৃদু হেসে তের হাত থেকে ভেজা চুলগুলো ছাড়িয়ে তেকে ছেড়ে বিছানার ওপর থেকে তোয়ালেটা নিয়ে এসে চুল মুছতে মুছতে বলল, জানো তেয়ং, তোমাকে লম্বা চুলে আরেকটু বেশি সুন্দর লাগতো হয়তো। আর চুল কাটবে না আমাকে না বলে, ওকে? জাংকুকের মুখে তেয়ং শব্দটা শুনে তের যেন বুকটা ফেটে যাবে এখনই, এমন যন্ত্রণা হচ্ছে। ইচ্ছে করে আরো কিছু জানার জন্য প্রশ্ন করে, বিয়ে করবে না আমায়?